শুকরিয়া করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে এই মহামারীর দুর্যোগময় সময়েও আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন এবং একটি সুন্দর প্রোগ্রামে সকলকে সুস্থতার সাথে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন, সেজন্য শুকরিয়া করছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে মানবতার মহান মুক্তিদূত, বিশ্ব মানবতার শিক্ষক মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ ও সালাম পেশ করছি। আমার মনে হয় যে আপনাদের অনুমতি দেন, আমরা 12:30টার মধ্যে টোটাল প্রোগ্রাম শেষ করে দিব ইনশাআল্লাহ। 12:15 মাঝে শেষ করে দিব। আচ্ছা ঠিক আছে, আমরা 12:15 মাঝে শেষ করে দিব ইনশাআল্লাহ। আজকের এই সুন্দর আয়োজনের সম্মানিত সভাপতি, আমাদের সাতক্ষীরা সার্ভিস সেন্টারের সুযোগ্য ইনচার্জ কোম্পানির জয়েন্ট এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জনাব সাইদি সাহেব, এবং আজকের অনুষ্ঠানের অত্যন্ত সম্মানিত প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং প্রবীণ বীমা ব্যক্তিত্ব, আজকের অনুষ্ঠানের গেস্ট অফ অনার, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, ইতিমধ্যে আলোচনা রাখলেন জনাব মাহমুদ আলী সুমন সাহেব। আমার সাথে উপস্থিত রয়েছে আমাদের প্রধান কার্যালয়ের উন্নয়ন প্রশাসনের সুযোগ্য ইনচার্জ কাজী মনির হোসেন। আজকে এখানে আপনাদের সাথে ওতপ্রোতভাবে এই মার্কেন্টাইল ইসলামী লাইফের নেতৃত্ব দিচ্ছে, কাজ করছে আমাদের একজন তরুণ বীমা সংগঠক, এবং যিনি একসময় সফলভাবে আইন পেশার সাথে সম্পৃক্ত ছিলেন, আমার প্রিয় কলিগ কোম্পানি সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট শামসুল হক। আমার প্রাণপ্রিয় এখানে অনেক গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিশিষ্ট আইনজীবী এবং সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত রয়েছেন। আমার প্রাণপ্রিয় সহকর্মীরা রয়েছেন, সম্মানিত গ্রাহক, সুধী, সাংবাদিক বন্ধুগণ এবং আমার দাপ্তরিক কর্মকর্তা ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে এটি আমার কাছে খুব ভালো লাগছে যে এই এলাকায় ইসলামী বীমার প্রসার ঘটানোর জন্য, এই এলাকার তৃণমূলের মানুষের কাছে ইসলামী বীমার দাওয়াত পৌঁছানোর জন্য দেশের চতুর্থ প্রজন্মের সেরা জীবন বীমা কোম্পানি মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সার্ভিস সেন্টারের কার্যক্রম উদ্বোধন হতে যাচ্ছে। এখানে হয়তো এই কার্যক্রমের জায়গায় অন্য কিছু হতে পারতো, এখানে একটা ইন্ডাস্ট্রি হতে পারতো। আমি মনে করি তার থেকেও সৌভাগ্যবান এই এলাকার মানুষ, কারণ এইখানে এই ইসলামী বীমার মাধ্যমে মানুষের দারিদ্রতা দূরীকরণের ব্যবস্থা হবে, অর্থনৈতিক পরিবর্তন ঘটবে, সমৃদ্ধি আসবে, সন্তানের শিক্ষা সুনিশ্চিত হবে, মানুষের তার সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে পারবে, বিদেশ পাঠাতে পারবে, বিভিন্ন দিক থেকে পরিবর্তন আসার একটা সুযোগ সৃষ্টি হবে। এখানে মানুষের সঞ্চয়ের মাধ্যমে সমৃদ্ধি আসতে থাকবে। এছাড়াও দুঃসময়ে এই একটি শক্তিশালী নেটওয়ার্কের সাথে পাবে, এখানে সেই জাতীয় একটা সুযোগ আজকে হচ্ছে। এছাড়াও আপনাদেরই আপনজন যারা ভালো কর্মসংস্থানের সাথে জড়িত হতে চায়, সেরকম একটি এই শাখাটির মাধ্যমে বা এই অফিসটির মাধ্যমে কিন্তু আরো ইচ্ছে করলে হাজারো লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এরকম একটি শুভ এবং সুন্দর কার্যক্রম আজকে এখানে চালু হতে যাচ্ছে। এই আয়োজনে আমি আল্লাহ তাআলা আমাকে এর ভিতরে আসার সুযোগ দিয়েছেন, আপনাদের মাঝে দাঁড়িয়ে দুটি কথা বলতে পেরেছি, সেই জন্য আমি আবারও শুকরিয়া আদায় করছি। বিশেষ করে আসলে আজকে বলতেই হয় যে এই মহামারীর এই সময় কিন্তু বাইরে সফর করা অত্যন্ত ঝুঁকিজনক, কিন্তু যেহেতু আজকে বলেছে আমাদের প্রিন্সিপাল মহোদয় যে এই পরিস্থিতিতে আমাদেরকে বসে থাকলে চলবে না, আমাদেরকে আল্লাহর রহমত চাইতে হবে এবং এর ভিতর দিয়ে আমাদের চেষ্টা অব্যাহত রাখতে হবে, আমাদের কর্মযাত্রা অব্যাহত রাখতে হবে, আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে কাজ করে যেতে হবে। সেই জন্য আমরা এর ভিতর দিয়েও আমরা এখানে এসেছি। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি কি কার্যক্রম করছে। মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আসলে সরকারের যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দেশের অর্থনৈতিক নিরাপত্তার জন্য যে প্রতিষ্ঠানগুলো কাজ করে, ব্যাংক এবং বীমা, তার মাঝে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি মানুষের বীমার মাধ্যমে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে। এবং আলহামদুলিল্লাহ এখানে আমরা যে স্কিমগুলো দিয়েছি সেগুলো কিন্তু অত্যন্ত জরুরি এবং প্রয়োজনীয় স্কিম। আসলে অনেকেই
মানে বীমা সম্পর্কে শুনে কিন্তু বীমার আসল কার্যক্রম কি সেগুলো সম্পর্কে এত ভালো ধারণা রাখে না। আমরা ইতিমধ্যেই 17-18টা স্কিম দিয়েছি আমাদের সরকারের সহযোগিতায়। আপনারা জানেন যে ব্যাংকগুলোকে যেমন বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণ করে, ঠিক বীমা কোম্পানিগুলোকে নিয়ন্ত্রণ করে অর্থ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বীমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। বীমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কিছুদিন আগে যে চেয়ারম্যানকে দায়িত্ব দিয়েছেন ডক্টর মুশাররফ হোসেন FCA, যিনি অত্যন্ত সফল বীমা ব্যক্তিত্ব, একসময় বীমা ইন্ডাস্ট্রির সবচেয়ে সফল ম্যানেজিং ডাইরেক্টর ছিলেন, তাকে দায়িত্ব দিয়েছেন। এবং তিনি দায়িত্বে আসার পরে পৃথিবীর উন্নত দেশগুলোর মতো এই দেশেও অনেকগুলো স্কিম দেওয়ার চেষ্টা করছে। আমরা জেনেছি অতি অল্প সময়ে বাংলাদেশের পিছনে ছিল মালয়েশিয়া, যেটা আজকে এই দেশের মানুষ মালয়েশিয়াতে কাজ করতে যেতে চায়। কিন্তু এবার একটা সময় ছিল যে মালয়েশিয়ার লোকেরা বাংলাদেশে কাজ করতে আসার জন্য অপেক্ষায় ছিল। কিন্তু সেই দেশেতেও আমরা দেখেছি যে 140টার উপরে বীমা স্কিম। তাদের ছেলে মেয়ে বিবাহ দিবে, ম্যারেজ ইন্স্যুরেন্স করতে হয়, সন্তানের শিক্ষার জন্য শিক্ষা বীমা করতে হয়, বাড়ি করবে সেজন্য ইন্স্যুরেন্স করতে হয়। সবকিছুতেই তাদের বীমা, ব্যাংকগুলো হলো সহযোগী কাজ করে। আর আমরা কিন্তু আজকে আমাদের কি করি, আমাদের প্রয়োজনের স্বার্থে আমরা ব্যাংকে যাই, কিন্তু বীমা সম্পর্কে আমরা অত ভালো বুঝি না। এর পিছনে কারণ হলো যে আমাদের এরকম ভালো স্কিমগুলো নাই। সেই স্কিমগুলো আনার জন্য কাজ করছে। এবং আমরাও বেশ কিছু স্কিম ইতিমধ্যে দিয়েছি, যেগুলো সম্পর্কে হয়তো আপনারা ধারণা পেয়েছেন, আমাদের কর্মকর্তা আপনাদেরকে জানাবে। আমরা এখানে সন্তানের শিক্ষার জন্য শিক্ষা বীমা দিয়েছি, অর্থাৎ প্রত্যেক পিতামাতা তার সন্তানকে ভালোবাসে। ভালোবাসা শুধু আদর ভালোবাসা দিয়ে ভালোবাসা হয় না। আপনার সন্তানকে যদি আপনি মানুষ হিসেবে সুপ্রতিষ্ঠিত করতে পারেন, সে যদি মানবতার কল্যাণে কাজ করে, তাহলে আপনি সফল। তো সেই সন্তানকে যদি সুশিক্ষায় নিশ্চিত করতে চান, তাহলে তার শিক্ষার জন্য আর্থিক ব্যবস্থা করতে হবে। এখন আমি পরিশ্রম করছি, কষ্ট করছি, আমার সন্তানকে ঢাকা শহরে ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানোর চেষ্টা করছি। আমি যেখানে পড়াচ্ছি সেখানে প্রতি মাসে অন্তত পক্ষে মিনিমাম 10 থেকে 15,000 টাকা সন্তানের পিছনে মাসিক দিতে হচ্ছে। আজকে সেই জন্য ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াতে পারছি। কিন্তু যদি আমি বেঁচে না থাকি, আমার উপার্জন যদি বন্ধ হয়ে যায়, আমার এই সন্তানকে ওই জায়গায় লেখাপড়া করতে পারবে? আর্থিক ব্যবস্থা না থাকলে সেখানে লেখাপড়া করানো সম্ভব হবে। এই জন্য আমি আমার সন্তানের জন্য শিক্ষা বীমা করেছি, যে আমি পাবে যে যা দ্বারা তার উচ্চ শিক্ষা নিশ্চিত করার পথ সুগম হবে। আজকে আমার পরিবারের অন্য সদস্য যারা আছে, আমি আছি সেখানে তাদেরকে অনেক ভালোবাসি, কিন্তু আমি যখন থাকবো না, যেখানে তাদের খাবারের নিশ্চয়তা থাকবে না, সেখানে তাদের শিক্ষা নিশ্চিত করার জন্য কেউ সেই ব্যবস্থা আসবে না। সেজন্য আমাদেরকে এই পদক্ষেপ নিতে হবে। আজকে এই শিক্ষা বীমা মার্কেটের ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি চালু করেছে। আপনারা প্রত্যেকটি সন্তানের জন্য এই পলিসি আওতায় নিয়ে আসতে পারেন। আমরা এখানে জয়েন্ট লাইফ পলিসি দিয়েছি। আপনারা জানেন যে আমাদের কর্মকর্তারা যখন দাওয়াত নিয়ে যায়, ভালোবাসার কারণে বলে যে এটা আপনার ভাবি নামে করে, ভাবি বললে না এটা আপনার ভাইয়ের নামে করে। আসলে তাদের আন্তরিকতার প্রকাশ। কিন্তু আর্থিক সামর্থ্য কম থাকার কারণে ইচ্ছে করে একাধিক পলিসি দিতে পারে না। আমরা একটা পলিসির মাধ্যমে দুজনকেই আমরা সুযোগের আওতায় নিয়ে আসার জন্য দিয়েছি। এটাকে আমরা বলি জয়েন্ট লাইফ পলিসি বা যুগল বীমা। এই যুগল বীমার মাধ্যমে একটা পলিসি হবে, ইনস্টলমেন্ট দিয়ে একই সিস্টেমে ইনস্টলমেন্ট দিবে, মেয়াদান্তে লাভ্যাংশ সহ টাকা উপরে পাবে। যদি এর মধ্যে থেকে ভাই এক্সপায়ার করে, ভাবি বীমা দাবি টাকা পাবে, ভাবি এক্সপায়ার করলে ভাই বীমা দাবি টাকা পাবে। একই পলিসিতে দুইজনের রিস্ক কভার থাকে, মেয়াদ শেষে পুরো বীমা অঙ্কের টাকা লাভ্যাংশ সহ পাবে। আসলে যদিও টাকা অর্থই অনর্থের মূল, আবার অর্থ অনেক গুরুত্বপূর্ণ। অর্থ ছাড়া অনেক সময় দেখা যায় যে সংসারে যখন আমাদের দ্বন্দ্ব হয়, তখন বলি না সংসারটা করবই না। কিন্তু যখন মনে হয় যে ঠিক আছে সংসার না করলে তো 10 লক্ষ টাকাও চলে যাবে, আচ্ছা দেখি না ধৈর্য ধরে টাকাটাও ঠিক রাখা যায় কিনা, এতে করে আবার যখন পুনরায় থেকে যায়, তখন কিন্তু এই টাকার সুফলের কারণেও কিন্তু অনেক সংসার টিকে যায় সেটা। আর এদেশে বলার অপেক্ষা রাখে না। আমাদের যেহেতু উপার্জনক্ষম ব্যক্তিরা পুরুষ মানুষ বেশি, মহিলারা অনেক সময় ঘরের কাজ করে, যে কারণে এই একজন বাবা অনেক কষ্ট করে তার মেয়েকে লেখাপড়া করে একটা ভালো পাত্রের কাছে তুলে দিয়ে তার দায়িত্ব শেষ করতে চায়। কিন্তু এই উপার্জনক্ষম ব্যক্তিরা যখন মারা যায়, ওই বোনটা কিন্তু অসহায় হয়ে যায় পরিবারে। যেখানে তার ছেলে নাই, তার কাছে ছেলের বোন তখন অতিরিক্ত বোঝা হয়ে যায় সেখানে। তো এই সময়ে যদি এরকম একটা 10 লক্ষ টাকা বা 20 লক্ষ টাকার একটা চেক থাকে, এই বোনকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য এটা একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জন্য আমরা এই যুগল বীমা বা জয়েন্ট লাইফ পলিসি দিয়েছি। ইসলামী বীমা হিসেবে আমরা দেনমোহর স্কিম দিয়েছি।
যে ইসলামে আপনারা জানেন যে কালেমা পড়ে বিবাহ যেমন বৈধ করা হয়েছে, সাথে সাথে বলা হয়েছে যে মোহরার হক আদায় করার জন্য। কিন্তু আমাদের দেশের মানুষ কিন্তু বেশিরভাগই এই সামাজিক রীতিতে 2 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ টাকা দেন মোহর নির্ধারিত হলেও এই টাকা পরিশোধ করে না। আপনারা স্বাভাবিকভাবে দেখেন যে বিবাহের সময় 1000 টাকা নগদ পরিশোধ করিয়া বাকি রাখিয়া। তো আসলে কালেমা না বললে যেমন বিবাহ বৈধ হয় না, তেমনি ভাবে কিন্তু মোহরার হক আদায় না করলেও কিন্তু বৈবাহিক বৈধতা হয় না। আর আমাদের আলেমরা এখানে আছেন, ওনারা জানেন। এই জন্য মোহরার হক আদায় করে যেন বৈবাহিক বৈধতা অর্জন করতে পারে, তার সন্তান যাদেরকে রেখে যাবে তাদেরকে যেন বৈধ সন্তান হিসেবে দুনিয়াতে রেখে দিতে পারে। এই জন্য আমরা এখানে দেন মোহর স্কিম দিয়েছি যে বিবাহের সময় যে মোহরটা ধার্য হবে ওই পরিমাণ টাকা বিমা স্কিম গ্রহণ করবে, বেঁচে থাকলে সঞ্চয় হবে, মেয়াদ শেষে লাভ সহ টাকা স্ত্রী পেয়ে যাবে। আর যদি কোনো কারণে এর ভিতরে মৃত্যু চলে আসে, আল্লাহ ডাক চলে আসে, তাহলে স্বামী মৃত্যুবরণ করলে স্ত্রী তার মোহরের টাকা পেয়ে যাবে কোম্পানির কাছ থেকে। তাহলে বেঁচে থাকলেও পরিশোধের ব্যবস্থা হলো, মৃত্যুবরণ করলেও পরিশোধের ব্যবস্থা হলো। সেই জন্য আমরা দেনমোহর পরিশোধের একটা আন্দোলন স্বরূপ নিয়ে আমরা দেনমোহর স্কিম চালু করেছি। আজকে এটা খুব সফল লাভ করেছে। আমাদের বেশিরভাগ মানুষ আমরা যখন নামাজ শেষ করি আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ মৃত্যুর আগে একবার হলো যেন তোমার ঘরে হাজির হতে পারি, একবার যেন লাভবাহী বলতে পারি যে আল্লাহ আমি হাজির হয়েছি। এই যে স্বপ্ন, কিন্তু অনেক মানুষ আর্থিক সচ্ছলতার অভাবে পবিত্র হজ আদায় করতে পারে না। আমরা এখানে একটা হজ স্কিম দিয়েছি যে মানুষ যার অল্প আয় আছে সে মাসিক হলেও কিছু কিছু টাকা জমা করে সে মেয়াদ আনতে লাভবৎস টাকা দিয়ে পবিত্র হজ আদায় করবে। অন্তত পক্ষে সে হজের নিয়ত করে ফেলতে পারবে। যদি সে বেঁচে নাও থাকে তার নিয়তের কারণেও আল্লাহ তাআলা হজের সওয়াব তাকে যেন দিয়ে দিতে পারে। সেই জন্য এই হজ স্কিম এখানে চালু করছে। এভাবে আমাদের অনেকগুলো স্কিম আছে। এই স্কিমগুলোর মাধ্যমে আমরা মানুষের আর্থিক নিরাপত্তা দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি। আপনারা জানেন আমার এক অত্যন্ত কাছের এলাকার মানুষ ইংল্যান্ডে থাকে দীর্ঘদিন। তো তিনার একটা পলিসি ছিলেন, এই পলিসির টাকার জন্য আমার অফিসে যখন আসছে আমি কথা বললাম, তিনি বললেন যে আমি বললাম যে আচ্ছা বললো যে আমি বাংলাদেশে থাকবো না, তো সিটিজেনশিপ পেয়ে গেছি, এইখানে যে টাকা আছে আমি সেগুলো ক্লোজ করে নিয়ে যাচ্ছি, আমি একদম ইংল্যান্ড চলে যাব। তো বুঝলাম যে আমাদের দেশের বিভিন্ন সমস্যার কারণে সে বিরক্ত। তারপর বলছি ঠিক আছে নিয়ে বসেন। আচ্ছা আপনি তো অনেকদিন যাবত ইংল্যান্ডে আছেন, ইংল্যান্ডে বিমার কি সিস্টেম আছে, ইন্স্যুরেন্সের কি সিস্টেম আছে বলেন তো আমি শুনি। তিনি বললেন যে আমাদের আয়ের শতকরা 21 টাকা ইন্স্যুরেন্স এবং ট্যাক্সের জন্য কেটে নেয় গভর্নমেন্ট। তার মানে 1 লাখ টাকা আয়ের 21,000 টাকা কিন্তু 21,000 পাউন্ড স্টার্লিং নিচ্ছে হলো ইন্স্যুরেন্স এবং ট্যাক্সের জন্য। তারপরে বিরাট অঙ্কের টাকা যাচ্ছে, এটা কষ্ট হয় না আপনাদের? বললেন আমাদের কোনো এটা কোনো আফসোস নাই। আফসোস নাই কি জন্য? বললেন যে আমার ব্যবসা প্রতিষ্ঠান যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, আগুন ধরে পুড়ে যায়, টোটাল টাকা বিমা থেকে পাওয়া যাবে, আমার প্রতিটা স্টাফের বিমার সাপোর্ট পাওয়া যাবে, এমনকি আমি মারা গেলে আমার পরিবার চালানোর জন্য সমস্ত দায় বিমা থেকে গ্রহণ করবে, আমি অসুস্থ হলে হাসপাতালে গেলে যত টাকা লাগবে টোটাল টাকা ইন্স্যুরেন্স থেকে গ্রহণ করবে। বললো যে এতটা ব্যাখ্যা করে বোঝানোর ক্ষেত্রে সময় লাগবে, আমি আপনার শুধু বলি আমার যে পোষা কুকুরটা আছে এই কুকুরটা মারা গেলে ইন্স্যুরেন্স থেকে টাকা পাওয়া যাবে। তো আজকে যেখানে উন্নত বিশ্বে তার পোষা প্রাণীরও ইন্স্যুরেন্স আছে, আর আমাদের দেশ স্বাধীনতার 50 বছর পরে আমরা অনেক দূর এগিয়েছি, এখনো আপনি দেখেন এখানে যদি অ্যাক্সিডেন্ট হয় একটা লোক, আপনি যত ভালো হাসপাতালে যাবেন, ল্যাবে যাবেন, স্কোয়ারে যাবেন, বলবে আগে 2 লাখ টাকা জমা দেন তারপরে ট্রিটমেন্ট শুরু। আপনি যদি বলেন টাকা নাই, টাকা ব্যবস্থা করে তারপর ট্রিটমেন্ট হবে। আর এটা কিন্তু উন্নত রাষ্ট্রে কিন্তু তা লাগে না। ইন্স্যুরেন্স আছে, আপনার পিছনে যদি 1 কোটি টাকা ব্যয় হয়ে যায় 1 কোটি টাকা ইন্স্যুরেন্স থেকে পেমেন্ট করবে, টাকার জন্য আপনার চিকিৎসা অপেক্ষা করতে হবে না। তো আমাদেরকে এগাতে হবে। আমি আশার কথা বলতে চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত গুরুত্ব দিয়ে, বিশেষ করে আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব, তিনি 1 মার্চ বিমাতে যোগদান করেছিলেন, সেটাকে গুরুত্বের সাথে নিয়ে তিনি অন্য একটা বিশেষ দিবস ছিল 1 মার্চ, সেটাকে বাতিল করে 1 মার্চ বিমা দিবস ঘোষণা করেছেন। এবং তিনি আলোচনা রাখতে যে আবেগপ্রবণ হয়ে বলেছেন আমার বাবা বিমা পেশাতে কাজ করতেন, সেই টাকা দিয়ে আমাদের সংসার চলত, আমি বিমার গাড়িতে স্কুলে যেতাম, আমি জানি বিমার প্রয়োজনীয়তার কথা। তিনি বলেছেন যে আমি যেদিন প্রধানমন্ত্রী তো ছেড়ে দিব, আমার জন্য একটা বিমাতে চাকরি রেখে। তিনি বিমাকে উৎসাহিত করার জন্য তিনি নিজে বিমাতে কাজ করার কথাও পর্যন্ত বলেছেন। এবং ইতিমধ্যে কিন্তু যুগোপযোগী বিমা আইন করেছেন, বিমা রেগুলেটরি অথরিটি করেছেন, শুধু সেখানেই থেমে থাকেন নাই, অনেকগুলো জায়গায় ইতিমধ্যে বিমা বাধ্যতামূলক করে দিয়েছেন। আজকে দেশে কোনো উচ্চ ভবন করতে গেলে ভবনের বাধ্যতামূলক বিমা লাগবে, বিমা ছাড়া প্ল্যান পাস হবে না।
বিদেশ যেতে গেলে আজকে বিমা লাগবে। আমরা দেখি আপনারা যারা বেড়াতে যাবেন ইউরোপ কান্ট্রিতে 15 দিনের জন্য বেড়াতে গেলে 15 দিনের ইন্স্যুরেন্স দিতে হবে, তারপর আপনাকে ভিসা দিবে। ইন্স্যুরেন্স ছাড়া তারা ভিসাও দিবে না। তো আমরা অনেকগুলো ক্ষেত্রেই বিমা বাধ্যতামূলক করার জন্য সরকার কাজ করছে, সরকারের সাথে সমন্বিতভাবে আমরাও কাজ করছি। আমাদের দেশের মানুষ বেশিরভাগ ধর্মপ্রাণ, যে কারণে বিমা তেমন একটা বাধা ছিল এইখানে যে এইখানে যত সুবিধাই থাকুক, কিন্তু যেখানে সুদ আছে, যেখানে জুয়া আছে, যেখানে প্রতারণা আছে, যেটা হারাম, আমি আমার দুনিয়ার জীবনকে নষ্ট করতে চাই না, আমি আমার আখিরাতকে নষ্ট করতে চাই না। এই জন্য আমরা দেখেছি যে আমাদের যে প্রবীণ বিমাবিদ ব্যক্তিত্ব উনি আছে, উনি কথা বলেছেন, আমরা আগে যখন বিমা দাও দিতাম তখন বলতো না এর মধ্যে সুদ আছে, এর মধ্যে বাবা যাবো না, যত লাভই থাকুক আমি শুনতে চাই না। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে কিন্তু উন্নত দেশগুলোকে ফলো করে সেখানে ইসলামিক স্কলারদের সহযোগিতায় সেখানে যেমন কোরআন হাদিসের আলোকে বিমা ব্যবস্থা হয়েছে, আমাদের দেশেও কিন্তু আজকে ইসলামিক ব্যাংক, ইসলামিক বিমা, শরিয়া ভিত্তিক ব্যবস্থা চালু হচ্ছে। এখন আমাদের সাথে যারা কাজ করছেন, আপনারা যারা আসছেন, আপনাদের কাছে আমরা মুসলিম হিসাবে আমি আবেদন রাখবো যে মানুষকে সুদ থেকে বাঁচানোর জন্য আজকে যে হালাল ব্যবস্থা হয়েছে সেই ব্যবস্থার কথা মানুষকে জানান। আমার সাথে অনেকে যখন দাওয়াত পায় তখন বলে ভাই আমি তো জানতাম না যে সুদী বিমা, আমি জানতাম না যে সুদ আছে, আমি তো মনে করছি এটাও ভালো, সেই কারণে সম্পৃক্ত হয়েছে। কিন্তু আজকে যে ইসলামী বিমা আসছে এটা শুনে তখন কিন্তু সাথে সিদ্ধান্ত গ্রহণ করে। হ্যাঁ, একটা সময় ছিল তখন ইসলামী বিমা ছিল না, তখন ওআইসি থেকে বলা হতো, ফতোয়া ছিল যে সুদী বিমা প্রতিষ্ঠানে হলেও বিমা করতে হবে, কারণ জানমালের নিরাপত্তা হলো ফরজ। আজকে যদি বিমার আওতায় না থাকে, যিনি ব্যবসা করছে, ব্যাংকের টাকা লোন নিয়ে তিনি বিদেশ থেকে মালামাল ইম্পোর্ট করতেছে, রাস্তায় জাহাজ ডুবে গেল, নিঃস্ব হয়ে যাবে, মানুষের টাকা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, টাকা কোথা থেকে পরিশোধ করবে? এই জন্য বলা হয়েছে যে তখন এরকম বিকল্প ইসলামিক শরিয়া ভিত্তিক ব্যবস্থা না থাকলে সেক্ষেত্রে সুদী বিমা হলেও করতে হবে। আজকে তো আলহামদুলিল্লাহ আমাদের কাছে ইসলামী বিমা আছে। ইসলামী বিমা থাকতে আমরা কেন ইসলামী বিমার সাথে সম্পৃক্ত হবো না? আমরা কেন ইসলামিক ব্যবস্থা যাবো? এখানে আমাদের আলেমরা আছেন, ওনারা ভালো বুঝবেন যে যদি পানি না থাকে তাহলে তাইমুম চলে সেখানে, কিন্তু যখন পানি চলে আসে তখন আর তাইমুম জায়েজ নাই। ঠিক তেমনি ভাবে যতক্ষণ পর্যন্ত আমাদের দেশে ইসলামী বিমা ছিল না ততক্ষণ পর্যন্ত সেই সুদী ব্যবস্থাও আমরা বিকল্প হিসেবে গ্রহণ করেছি, কিন্তু যখন আমাদের কাছে ইসলামী ব্যবস্থা চলে এসেছে তখন কিন্তু আমরা আর বসে থাকতে পারি না। হ্যাঁ, আপনাদের কাছে আহ্বান করবো, আপনারা হয়তো শুনেছেন দেশের কিছু সৎ যোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দিচ্ছে মার্কেটের ইসলামী লাইফে, এবং দেশের শ্রেষ্ঠ আলেমরা নেতৃত্ব দিচ্ছে এখানে। আমরা আমাদের সাহিত্যমূলক চেষ্টা করছি আমরা সঠিক পথে চালানোর জন্য। আপনাদের তরফ থেকে পরামর্শ রেখে সহযোগিতা করবেন, যে যদি কোথাও ভুল ত্রুটি আপনারা দেখেন, আপনাদের নিজেদের প্রিয় প্রতিষ্ঠান হিসেবে আপনারা পরামর্শ দিবেন এই বিষয়গুলোকে সচেতন করেন। আমি মনে করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আন্তরিক হওয়ার কারণে দেশে দুর্নীতি অনিয়ম দূর করার জন্য ডিজিটাল ব্যবস্থা চালু করেছেন, এবং এই ডিজিটাল কার্যক্রম পরিপূর্ণভাবে অনুসরণ করেছে আমাদের মার্কেন্টাইল ইসলামী লাইফ, যে কারণে আজকে দিনে বাংলাদেশে কোথায় কয় টাকা জমা হচ্ছে সব তথ্য কিন্তু আমাদের সামনে প্রেজেন্ট থাকছে। আমরা মোবাইল থেকে দেখতে পাচ্ছি যে আজকে কয় কোটি, কয় লাখ, কত হাজার টাকা আজকে জমা হয়েছে। অতএব বিমার যে আগে দুর্নাম ছিল, যে পকেটে টাকা রেখে বলতো যে হ্যাঁ হয়ে গেছে আপনার বিমা, আপনি বাড়ি যান। অনেক ক্ষেত্রে দেখা যেত আজকে অনেকে আসছেন, কেউ হয়তো আশান্বিত হয়ে চিন্তা করতে পারে যে ঠিক আছে ভালো লাগলো, আমি একটা পলিসি করব, পলিসির টাকা কাগজ জমা দিলে। আজকে ডিজিটাল থাকার কারণে এখনই প্রধান কার্যালয়ের সাথে সংযুক্ত হয়ে এখনই পলিসি অ্যাকসেপ্ট করে পলিসি ডকুমেন্ট তার হাতে দিয়ে দিতে পারে। কিন্তু বেশিরভাগ জায়গায় দেখা যায় যে অ্যানালগ থাকার কারণে টাকা জমা দিয়ে গেছে, সে মনে করছে আমার পলিসি হয়ে গেছে। 7 দিন 10 দিন পরেও কোনো একটা দুর্ঘটনায় বা তার অসুস্থতার কারণে মৃত্যু ঘটছে, তার পরিবার বিমা দাবি পায় না, তার কারণ বিমা তার অ্যাকসেপ্ট হয় না, মাত্র প্রস্তাব দিয়েছে সে কারণে। কিন্তু আজকে ডিজিটাল হওয়ার কারণে কিন্তু এটার সাথে সাথে হচ্ছে। আমরা সম্প্রতি এসএসএল এর মাধ্যমে চুক্তি করেছি সকল ব্যাংকিং চ্যানেলে ক্রেডিট কার্ড এমনকি নগদ বিকাশ তার মাধ্যমে আপনি ঘরে বসে বিমার টাকা পেমেন্ট করতে পারেন। আপনি টাকা পেমেন্ট করার সাথে সাথে আপনাকে মেইলে আপনাকে রিসিপ্ট দিয়ে দেওয়া হবে, এবং আপনি আপনার অ্যাপস থেকে আপনার স্টেটমেন্টে যে দেখবেন যে আপনার ব্যালেন্স আপডেট হয়েছে, সেখানে আপনি যে পর্যন্ত প্রিমিয়াম জমা দিয়েছেন সেই পর্যন্ত আপডেট হয়েছে। এরকম আধুনিক ব্যবস্থাও আমরা করেছি। এছাড়াও আমাদের যারা কর্মী কর্মকর্তা কাজ করছে তাদেরকে যে বলেছে যে একটা সময় কমিশন ভিত্তিক বিমার ব্যবস্থা থাকার কারণে অনেক ধরনের অনিয়ম হতো, একজনের কমিশন আরেকজনে খেয়ে ফেলতো, এই কারণে বিমা পেশার মানুষ কাজ করতে চাইতো না। কিন্তু আজকে আমরা ব্যবস্থা দিয়েছি যে যার টাকা তার অ্যাকাউন্টে যাবে। একজন গ্রামের একজন লোক যদি বিমাতে কাজ করে তার টাকা তার অ্যাকাউন্টে পৌঁছে পাবে, এরকম ব্যবস্থা যেমন দিয়েছি। কতটুকু কাজ করেছে ততটুকু টাকা এসে পাবে। এবং আজকে বিমাতে যারা কর্মী হিসাবে কাজ করে আমি মনে করি তারা অত্যন্ত স্বচ্ছ গর্বিত,
আমার কোনো কর্মী যদি এখানে দাঁড়িয়ে বলে যে এই মাসে আমি 3.5 লাখ টাকা ইনকাম করেছি, কোনো আপত্তি নাই। বাংলাদেশ সরকারকে 5% ট্যাক্স দিয়ে সরকারের অগ্রগতিতে অর্থনৈতিক ভূমিকা রেখে সে ইনকাম করছে, হালাল ভাবে ইনকাম করছে। কিন্তু একজন প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তা যদি বলে যে আমার ইনকাম হয়েছে 3 লাখ টাকা, প্রশ্ন আসবে টাকাটা কিভাবে ইনকাম হয়েছে, তার টাকাটা, তার তো বেতন এত টাকা, তার এই বেশি ইনকাম সে কিভাবে করলো। কিন্তু আজকে আমরা ইন্স্যুরেন্সের এই আধুনিক ব্যবস্থাগুলো দিয়েছি বিদায় আমাদের একজাত তরুণীরা, ভালো কর্মী কর্মকর্তারা এখানে কাজ করছে, যারা আমরা তাদের জন্য ইতিমধ্যেই সরকারের নির্দেশনা মোতাবেক, যেহেতু সরকারি আন্তর্জাতিক ক্ষেত্রে চুক্তি রয়েছে যে ইন্স্যুরেন্স কর্মীদেরকে প্রতিষ্ঠিত করতে হবে কোন মানে, সরকারের কর্মী কর্মকর্তারা যে ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে সেই মানে। আমরা কিন্তু আমাদের কর্মকর্তাদের কথা শুনেছেন আপনারা যে আমরা বেতন স্কেলের সিস্টেম চালু করেছি। নিয়মিত বেতন স্কেলের পাশাপাশি তারা ফেস্টিভ্যাল বোনাস, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, অন্যান্য সুযোগ সুবিধাও তারা পেতে যাচ্ছে। আমরা অলরেডি আমাদের কর্মী কর্মকর্তাদের সুবিধার্থে পর্যায়ক্রমে গ্রুপ ইন্স্যুরেন্স চালু করছি। কারণ আপনারা শুনেছেন যে আমাদের যিনি সাবেক ম্যানেজিং ডাইরেক্টর ছিলেন বদরুদ্দিন সাহেব, তিনি মৃত্যুবরণ করেছেন, তার এখানে একটা গ্রুপ বিমা ছিল, যার বিমা দাবি হিসাবে 15 লক্ষ টাকা আমরা বিমা দাবি তার পরিবারের হাতে দিতে পারছি আজকে। যদি বিমা না থাকতো তাহলে হয়তো এই যে আমাদের কর্মকর্তা যারা কাজ করছে, সে যদি মারা যায়, তার পরিবার যদি কিছু না পায়, লোকেরা বলবে যে কি করে আহমক, মানুষের অর্থনৈতিক নিরাপত্তার জন্য তারা কাজ করতো, আর সে মারা গেছে, আজকে তার পরিবার কিছু পাচ্ছে না। আমরা কিন্তু তাদের জন্য এই গ্রুপ বিমা, স্বাস্থ্য বিমা পর্যায়ক্রমে আমরা এই কাজগুলোকে আমরা করছি। এই যে আমাদের কোভিড শুরু হয়েছে, কোভিডের ক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের সেন্ট্রাল হসপিটালের সাথে গ্রুপ বিমার চুক্তি ছিল। সেন্ট্রাল হসপিটালে একজন স্টাফ মারা গেছে, আমরা 1 সপ্তাহের ভিতরে এই করোনায় মৃত্যুর জন্য আমরা 1,30,000 টাকা বিমা দাবি টাকা দিয়েছি। যিনি সেন্ট্রাল হসপিটালের চেয়ারম্যান ডিরেক্টর, আমার সাথে তিনি বলেছেন যে আমি উচ্চশিক্ষিত হলেও আমি নিজেও বিমা বিশ্বাস করতাম না, কিন্তু আজকে দেখলাম যে আমার যে কর্মকর্তারা মারা গেছে ভালো ছিল, সবার কাছে খুব গ্রহণযোগ্য ছিল, যদিও সাধারণ লেভেলে চাকরি করতো। কিন্তু আজকে এই করোনা মৃত্যুর পরও আপনারা যেভাবে সাথে সাথে বিমা দাবি দিয়েছেন, আমার কাছে মনে হয়েছে দেশে কিছু ভালো বিমা কোম্পানি সৃষ্টি হয়েছে। সেদিক থেকে আমরা আশ্বস্ত করতে চাই, আমরা সব লেভেলে কার্যক্রম প্রসারিত করতেছি। তো আজকে যেহেতু আমরা এখানে মার্কেন্টাইল ইসলামী লাইফের সার্ভিস সেন্টার দিয়েছি, আমাদের যে প্রত্যাশা এখানে আমরা করেছি যে আমাদের এই ইসলামী বিমার সেবা আমরা প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে চাই, এবং যারা সেবার মাধ্যমে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ করতে চায় এরকম ভালো মানের কিছু লোককে আমরা সম্পৃক্ত করতে চাই। আপনারা যারা এসেছেন, আপনারা নিজেরা অংশগ্রহণ করবেন, আপনাদের আত্মীয় স্বজন পরিচিত জনদেরকে অংশগ্রহণ করাবেন, আপনারা আরো জানার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। আপনাদের ছেলে মেয়ে যারা কর্মসংস্থান, ভালো কর্মসংস্থান চায়, আজকে যে ভাই বলেছে একটা সময় কমিশনে কাজ করতে বিদায় কাজ করতে চায় না মানুষ, আজকে যে গভর্নমেন্টের সর্বোচ্চ অথরিটি, তিনিও কিন্তু এরকম বিমাতে কাজ করে বিমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান হয়েছেন, এবং তাদের মতো লোকেরা তো গভর্নমেন্ট থেকে সম্মানই পায়। দেশে এমনও সিইও রয়েছে যারা মাসে 10 লক্ষ টাকার উপরে পায়। অর্থাৎ এমন কোনো ভাবার কোনো কারণ নাই যে এই চাকরিতে কি পাবো। এই চাকরিতে যা পাবেন আমাদের দেশের মন্ত্রী, প্রধানমন্ত্রীরাও যে সম্মানই পায় তার সাথে বেশি পাবে। এই চাকরিতে সুযোগ রয়েছে সর্বোচ্চ মানব সেবা করার জন্য। এই যে যারা মৃত্যুবরণ করে আমরা দেখি, যখন চেক নিয়ে যাই, 5 লক্ষ 10 লক্ষ টাকার চেক দিই, চোখে পানি ফেলে আর বলে যে আসলে আপনার ভাই যখন বিমা করতে চাইছে তখন আমরা না করছি, এইগুলো করা দরকার নাই, থামানোর জন্য চেষ্টা করেছি। কিন্তু আজকে বিমা করে যাওয়ার পরে তার যত ব্যবসা প্রতিষ্ঠান ছিল, তার যত টাকা পয়সা ছিল, কোথাও কিছু খুঁজে পাই না। ব্যবসায় হাত দিয়ে দেখি যে সব ঋণ। আজকে তার আপন জনরাও তাকে ফিরিয়ে নিচ্ছে, এমনকি তার আপন রক্তের ভাই তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করছে, তার ছেলে মেয়েকে। আর যে বিমা প্রতিষ্ঠানকে আমরা পছন্দ করি নাই, সেই বিমা প্রতিষ্ঠান আজকে এতিম সন্তানের জন্য এই চেক নিয়ে আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। আমার কাছে বিমার চেয়ে তার ভালো কিছু নাই। এই জন্য আমরা আহ্বান করি এরকম একটি ভালো প্রতিষ্ঠানের ছায়াতলে যাতে সবাই আসতে পারে, সেই সহযোগিতা আপনারা করবেন। যেহেতু জুমার দিন আমি আমার কথা আর দীর্ঘায়িত করবো না, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই সর্বোচ্চ সেবা নিশ্চিত করার জন্য আমরা কাজ করছি, আমরা সেই সহযোগিতা করবো। প্রধান কার্যালয় থেকে আমাদের দৃষ্টিভঙ্গি আছে। আর আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় এবং পরিচালনা পরিষদের কথা তো আপনারা শুনেছেন, যেনারা আসলে এমন কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সাথে নিজেরা সম্পৃক্ত হয়নি যেটা মানুষ সমালোচনা করবে, অত্যন্ত সততার সাথে, দক্ষতার সাথে। আমার চেয়ারম্যান যিনি আছেন, আমার চেয়ারম্যানের কথা ওনারা বলে নাই, তিনি এখনো প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়েন। তিনি এখনো এই আধুনিক যুগের সামনে আসলে বলে যে ছবি তুলতেন না, আমি ছবি তুলতে পছন্দ করি। এবং আমার সাথে কথা বলতে বললেন যে এমডি সাহেব আপনার বয়স আমার চেয়ে বেশি হবে, আমার বয়স আমার সাথে কম। আপনাকে একটা কথা বলি, আমাদের কাছে আপনার জবাবদিহি করতে হবে, কারণ আমরা বিমা সম্পর্কে খুব ভালো জানি না, কিন্তু আপনাকে জবাবদিহি করতে হবে আল্লাহ তাআলার কাছে। আপনি সেই চিন্তা মাথায় রেখে আপনি কাজ করেন,
যাতে আল্লাহর কাছে আপনি সহিষ্ণুভাবে জবাব দিতে পারেন। তো এইরকম পরিচালনা পরিষদ যারা রয়েছে তারা যেহেতু এখান থেকে টাকা নিয়ে তারা চলেন না, আমরা তাদের নির্দেশনায় ইসলামিক পদ্ধতিতে হালাল পদ্ধতিতে স্বচ্ছতার সাথে চালানোর জন্য সর্বাত্মক চেষ্টা আমাদের আছে। আপনাদের সহযোগিতা পেলে আমরা এই কার্যক্রমকে আরো এগিয়ে নিতে পারবো। বিশেষ করে আমি জানি এর আগে আমি